পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ওফাতের পুণ্যময় দিন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী। পোল্ট্রি শিল্পে জ্বালানি সংকটের প্রভাব, গরমে মারা যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংস উৎপাদন, ব্যবসা টেকাতে খামারিদের হিমশিম। বাজার ব্যবস্থাপনায় ডিসপ্লে বোর্ডের দর প্রকাশের প্রস্তাব, শুরুতে বসবে 40টি বোর্ড। ভোক্তা সংগঠন ও অর্থনীতিবিদদের সাধুবাদ। নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন রোধে জিও টিউব ব্যবহারে অনিয়ম, ব্যবহৃত হচ্ছে ছেঁড়া ও নিম্নমানের ব্যাগ, ভাঙন ঠেকানো নিয়ে শঙ্কা। নওগাঁর 500 বছরের পুরনো কুসুম্বা মসজিদ, সৌন্দর্য ও স্থাপত্যের অপূর্ব নিদর্শন, সংরক্ষণ ও পর্যটন উন্নয়নের দাবি। হরমুজ ব্যবস্থাপনায় ইরান ওমানের বৈঠক, প্রণালী মাইন মুক্ত রাখতে সম্মত, যৌথ অস্থায়ী নেভিগেশন করিডোরের পরিকল্পনা। এবং বিসিবি এবার কাজ করতে চায় ঘরোয়া ক্রিকেট নিয়ে, গতানুগতিক নয়, মনোযোগী ভালো মানের বিপিএল আয়োজনে। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি শারমিন পুতুল। এবার বিস্তারিত। জাহিলিয়াতের ঘোর অন্ধকার দূর করে সত্য, ন্যায় ও ইনসাফের দ্যুতি ছড়িয়ে দিতে পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুভ আগমন ও ওফাতের স্মৃতি বিজড়িত 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ পুরো মুসলিম জাহানে এই দিনটি উদযাপন করা হয় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে। মহানবী রেখে যাওয়া অনুপম জীবনাদর্শই বর্তমান পৃথিবীর সব অস্থিরতা ও নৈতিক অবক্ষয় থেকে মুক্তির একমাত্র উপায় বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ধারায় আগমন মানব ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত অধ্যায়। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু একটি দিন নয়, বরং পুরো মানবজাতির জন্য আল্লাহর অশেষ রহমতের বার্তা। ঘোর অন্ধকারের যুগে ধারায় আবির্ভূত হয়ে যিনি ছড়িয়ে দিয়েছিলেন আলোর বার্তা, পুরো মানবজাতির জন্য মহান আল্লাহর অশেষ রহমতের বার্তা নিয়ে আসে এই ঈদে মিলাদুন্নবী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে। ইসলামী গবেষকদের মতে এদিনে নফল ইবাদত ও নবীজির সুন্নাহ চর্চার মাধ্যমেই অর্জন করা সম্ভব প্রকৃত আত্মশুদ্ধি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি শুধু পৃথিবীর জন্য না, শুধু মানব জাতির জন্য না, শুধু এই জমিনবাসীর জন্য না, বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি হাবিব আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে। ইসলামিক স্কলার প্রফেসর মুক্তার আহমদ জানান, বিশ্ব যখন অন্ধকার, অনাচার আর অজ্ঞতার অন্ধকারে ছেয়ে গিয়েছিল, ঠিক তখনই রহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেন, তিনি মানব জাতির মুক্তির জন্য এসেছেন, কারণ ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। ফলে মানবতা সেখানে ভুলুণ্ঠিত ছিল, ওহির আলো থেকে মানুষ বঞ্চিত ছিল। যে জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সমাজে যে নৈতিক অবক্ষয়, অস্থিরতা আর বিশৃঙ্খলা, তা থেকে উত্তরণের একটাই পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ। তার ক্ষমানীতি, সততা ও ন্যায় বিচার ধারণ করতে পারলে সমাজ পুরোপুরি বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মের মাস, এটা যেমন আমাদের কাছে একদিকে আনন্দের কথা, কিন্তু অন্যদিকে সেটা তো শিক্ষারও বিষয়। আমার রাষ্ট্রের জন্য কি করলাম, মানবতার জন্য কি করলাম, জনতার জন্য কি করলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে জীবনী পড়তে হবে, রাসূল ইসলামের জীবনীটা ভালো করে বুঝতে হবে। ঈদে মিলাদুন্নবী কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখার বিষয় নয়, মহানবীর প্রদর্শিত শান্তি, ইনসাফ ও বিশ্ব ভ্রাতৃত্বের বাণী নিজেদের জীবনে ধারণ করাই এদিনের মূল শিক্ষা। মহানবীর দেখানো আলোর পথ ধরে কেটে যাক সমাজের সব অন্ধকার, বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হোক মানবতা। মহিমান্বিত এই দিনটি ঘিরে এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করে ইসলামের শান্তির বাণী সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, উগ্রতার যে বিস্তার ঘটেছে, তা থেকে উত্তরণের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। জানান, সব ধর্মের মানুষের নিরাপদ আবাস হবে বাংলাদেশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি। মরুর বুকে মানুষ যখন বিভেদ, হিংসা, জুলুম আর অনাচারে লিপ্ত হয়ে পড়ে, তখন সত্য ও মানবতার আলোর বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার পবিত্র ভূমিতে তিনি জন্ম নেয় মানবজাতির রহমতের নতুন দ্বার উন্মোচন হয়। বিশ্বনবীর জীবন, আদর্শ আর সুন্নাহ মানুষকে দেখায় ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির পথ।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান। মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ মাগরিব আয়োজন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজ চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ব্যক্তি জীবনের প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি জানান, ধর্মীয় নেতাদের জন্য সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে করণীয় সম্পর্কে সরকারকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এই বিষয়গুলো যেন বাস্তবায়িত করা সম্ভব হয় সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলা 15 দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে বাইতুল মোকাররমে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত থাকছে ওয়াজ, নসিহত, মাহফিল, সেমিনার সহ নানা আয়োজন। আমাদেরকে নসিব করেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান সহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান বিশ্বের যুদ্ধ, সংঘাত, বৈষম্য ও অসহিষ্ণুতার সময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও উগ্রতা থেকে দূরে রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতেও তার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। জানান, দেশে গুম, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করেছে সরকার। পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিতে আইনগত সহায়তা প্রদান সংস্থা, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে এ ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, সব সমস্যার সমাধান কেবল আদালতের মাধ্যমে করতে হবে এমনটা নয়। আরবিট্রেশন, আলাপ আলোচনা ও সামাজিক উদ্যোগেও অনেক বিরোধ সমাধান সম্ভব। তার প্রতি অন্যায় বা আচরণ হলে সেইটার প্রতিকার পাওয়ার এবং সেইটা সবসময় যে কোর্টেই হইতে হবে সেটা না, কিভাবে আরবিট্রেশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সামাজিকভাবে সমাধান করা যায়। গুম, ক্রসফায়ার নিয়ে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমান সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি দাবি করে তিনি বলেন, বাগেরহাটের কোস্টগার্ডের গুমের ঘটনায় স্বাধীন তদন্ত হবে। আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা আসার পরে মানবাধিকার পরিস্থিতিতে একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই। পুলিশ বাদী হয়ে এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে আমরা এই স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নাকচ করে দেন আইনমন্ত্রী। আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো, এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। থ্যাংক ইউ। নাই, জি, তার তো এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ।
বর্তমান সরকার আইন মেনেই কার্যক্রম পরিচালনা করছে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থবছরে 5টি স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার। এ নিয়ে অনুরোধ জানাতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নিয়েছে সরকার। টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11-12 হাজার কোটি টাকার কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি ছিল 2015 থেকে 2030 শেষ হবে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029-এর মধ্যে এটা শেষ করব। দেশে চলমান জ্বালানির সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এর ফলে বেড়েছে লোডশেডিং, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের পোল্ট্রি শিল্পে। বিশেষ করে প্রান্তিক খামারিরা লোডশেডিং ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি প্রচণ্ড গরমে মারা যাচ্ছে মুরগি, কমছে ডিম ও মাংসের উৎপাদন। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে দ্রুত সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আরফাত ইসলামের রিপোর্ট। একদিকে তীব্র গরম, অন্যদিকে অতিমাত্রায় লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় বিপর্যয়ের মুখে পড়েছে দেশের পোল্ট্রি শিল্প। হিট স্ট্রোক সহ নানা কারণে অসুস্থ হয়ে মারা যাচ্ছে বাচ্চা সহ প্রাপ্তবয়স্ক মুরগি। পাশাপাশি কমেছে ডিম ও মাংসের উৎপাদন। বাধ্য হয়ে তাই বাড়তি টাকা গুনে জেনারেটর চালাতে হচ্ছে খামারিদের। এতে একদিকে যেমন বাড়ছে উৎপাদন ব্যয়, তেমনি লোকসানের মুখেও পড়তে হচ্ছে প্রান্তিক খামারিদের। দুপুরবেলা গরম পড়ে যায়, এই গরমের কারণে ওরা হাঁপায়, আর হাঁপানোর কারণে ওই সময় ফ্যান দরকার পড়ে। তো আমরা কারেন্ট চলে গেলে তো আমরা ফ্যান চালাতে পারবো না, এই তখন জেনারেটর চালাতে হয়। জেনারেটর চালাতে গেলে এই খরচটা বেশি পড়ে যায়। আমাদের এই তেলের খরচটার কারণে আমাদের উৎপাদন করতে এক্সেস খরচ হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের লাভ কম হচ্ছে। আর এই লাভ কম হওয়ার কারণে একসময় দেখা যাবে পোল্ট্রি সেক্টর ধরা খায় যাবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত গরম ও লোডশেডিং এর কারণে খামার পর্যায়ে উৎপাদন 25% কমে গেছে। পাশাপাশি বাড়তি বিদ্যুৎ বিল ও খাবারের অস্বাভাবিক দাম বৃদ্ধিও খামারিদের উপর বাড়তি চাপ তৈরি করছে। প্রত্যেকটা ফার্মে কমপক্ষে 2% থেকে প্রতিদিন 5% মুরগি মারা যাইতেছে। উৎপাদন কমে আসছে 20 থেকে 25%। ডিমগুলার কালার নষ্ট হয়ে যাইতেছে। খাবার তো ঠিকই রয়েছে, এর মধ্যে আবার ডিমের খাদ্যের দাম বাড়ানো হয়েছে। আমার খামারিদের এই পরিবেশ চলতে থাকলে রাষ্ট্র যদি কোনো ব্যবস্থা না দেয়, মৃত্যু ছাড়া এদের আর কোনো উপায় নাই। এজন্য আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের প্রতি ঋণের সুদ হার কমানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা সরকারের কাছে এর আগেও বারবার অনুরোধ করছিলাম যে শুধুমাত্র ফার্মের রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে তাদেরকে যেন 2 থেকে 4% সুদে ঋণ দেওয়া হয় এবং ফার্মগুলো যেন আবার পুনরায় দাঁড়াইতে পারে। তা না হলে এই ঘাটতি পরবর্তী বছরগুলো জাতিকে গ্লানি বহন করতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি, নজরদারি ও কার্যকর বাজার ব্যবস্থাপনা, তিনটি গুরুত্বপূর্ণ। কিন্তু উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দামের ব্যবধান কতটা যৌক্তিক, আর কোন কোন স্তরে বাড়ছে ব্যবসায়ীদের মুনাফা মার্জিন, তার স্বচ্ছ তথ্য এখনো সহজলভ্য নয়। এই তথ্য ঘাটতিতেই কি বাড়ছে অযৌক্তিক মুনাফার সুযোগ? এমন প্রশ্নের মধ্যে এসেছে বেসরকারি উদ্যোগে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাজার দর প্রকাশের প্রস্তাব। সরকারের অনুমোদন মিললে পাইলট প্রকল্পে বসানো হবে 40টি বোর্ড। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। বাজারে একটি পণ্যের উৎপাদক মূল্য আর ভোক্তা মূল্যের ব্যবধান কত সাধারণ ক্রেতার পক্ষে তা যাচাই করা কঠিন। দেশে বাজার ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং এর পাশাপাশি উৎপাদন ব্যয়, উৎপাদক মূল্য ও ভোক্তা মূল্য সব তথ্যে একসঙ্গে প্রকাশের উদ্যোগ এখনো বড় পরিসরে দৃশ্যমান নয়। এমন বাস্তবতায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানোর প্রস্তাব দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ZM ইন্টারন্যাশনাল। পেঁয়াজের দাম এত, আলুর দাম এত, বা ডালের দাম এত, এর থেকে বেশি রাখলে সে কোনো সময় নষ্ট না করেই একটা কমপ্লেইন করতে পারবে। QR কোডের মাধ্যমে আমরা অ্যাপস তৈরি করেছি, সেই অ্যাপসের মধ্যে সে অটোমেটিক জানিয়ে দিতে পারবে। উদ্যোগ বাস্তবায়নে সরকারি অর্থ সহায়তা চায় না প্রতিষ্ঠানটি। পাশাপাশি PPP মডেলে নিজস্ব বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা তাদের। পুরো ব্যবস্থাপনাটা আমরা তৈরি করেছি এবং সরকারকে বলেছি
আমরা পিপিপি মডেলে ফ্রি অফ কস্টে এটা ইমপ্লিমেন্ট করতে চাই। বাজার ব্যবস্থাপনা মূল্য আমরা দৃশ্যমান করব এটাই না, এটার পাশাপাশি ভেজাল অনেকগুলো পণ্য আছে, যেই ভেজাল পণ্যর ইফেক্ট কিন্তু আমরা অনেক জানি। বাজার দর প্রকাশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভোক্তা সংগঠন ক্যাব। তাদের মতে দাম প্রকাশ্যে এলে বাড়বে ভোক্তার সচেতনতা, পাশাপাশি বাজারে জবাবদিহিও বাড়বে। যদি আমরা এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আমরা দ্রব্য মূল্য সেটি সারা মানে ডাটাগুলো কালেকশন করে এটি যদি আমরা ডিসপ্লে করা যায়, এটার ফলে মানে ভোক্তা সাধারণ সচেতন হবে এবং ব্যবসায়ীরা বিশেষ করে এই যে কারচুপিটা করতে পারবে না। তবে এখানে যেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হলো যে এই ডাটাগুলো কোন সোর্স থেকে আসবে। অর্থনীতিবিদদের মতে অযৌক্তিক মূল্যের চাপ কমাতে ডিজিটাল বোর্ড কার্যকর হাতিয়ার হতে পারে, তবে সেখানে শুধু ভোক্তা মূল্য নয়, উৎপাদক মূল্য ও উৎপাদন ব্যয়ও থাকতে হবে। প্রত্যেক বড় বড় কনজিউমার কেন্দ্রগুলোতে একটা ডিসপ্লে বোর্ড দিয়ে গ্রোয়ার প্রাইস কত আর কনজিউমার প্রাইস কত এটা দেখাতে পারে। এখন তো এটা টেলিভিশন স্ক্রিনে দেখাতে পারে, শাহবাগের মোড়ে দেখাতে পারে, যে গাড়ি নিয়ে যাচ্ছে সেই দেখতে পাবে, ও আচ্ছা টমেটো আসতেছে ময়মনসিংহ থেকে, সেখানে দাম পাচ্ছে 6 টাকা আর আমি দিচ্ছি 200 টাকা, তখন সে ওই বার্গেইনটা করতে পারে। সরকারের অনুমোদন মিললে প্রথম ধাপে 40টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসিয়ে পাইলট প্রকল্প শুরু করতে চায় জেডএম ইন্টারন্যাশনাল। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। জ্বালানি পরিস্থিতি যথেষ্ট ভালো হতে আরও 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জ্বালানির দাম 2/3 বেড়ে যাওয়ায় মারাত্মক পর্যায়ের ভর্তুকি না দিয়ে লোডশেডিংয়ের পথে হাঁটছে সরকার। আর তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, সমালোচনার আগে কোন পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছে তা আগে ভাবতে হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ের শুরুতেই সরকারের 180 দিনের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ এ প্ল্যান গণতন্ত্রের অভিযাত্রার 6 মাস শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সরকার খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে সার সরবরাহে কোনো সংকট নেই, তবে ব্যবস্থাপনার অভিযোগ আসায় ব্যবস্থা নিচ্ছে সরকার। অতিরিক্ত সার রক্ষিত আছে, আমরা নাম বলছি না, এখন দেশের খুব লিডিং একটা পত্রিকায় আজকে নিউজ এসছে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। জ্বালানি সংকট পুরোপুরি না কাটলেও অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে উল্লেখ করে জাহেদ বলেন, দেশের জন্য ক্ষতিকর ভর্তুকি না দিয়ে লোডশেডিং দিতে হচ্ছে সরকারকে। প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময় ছিল $12 থেকে $14, এই মুহূর্তে ওটা $24, এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না। প্রশ্নের জবাবে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বর্তমান সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিবেচনায় নিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার। ওয়ে দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আর সমালোচনার নামে রাষ্ট্রবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না।
অপতথ্য প্রচার রোধে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা। আস্তে আস্তে আইনগত পদক্ষেপ, অন্তত আমরা মানুষের কাছে লিগ্যাল নোটিশ পাঠাতে শুরু করব। আমরা সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন গণমাধ্যমকে বলেন, 2008 সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় করা এই প্রতারণা মামলার বিচার শেষে বিদিশা সিদ্দিকের 2 বছরের সাজা হয়। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন থেকে রক্ষায় জিওটিউব স্থাপনে অনিয়মের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড হাতিয়ার আফাজিয়া চর ঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম এলাকায় জিওটিউব স্থাপন শুরু করে। তবে কাজ শুরুর পরই স্থানীয়দের অভিযোগ, ভালো মানের জিওটিউবের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছেঁড়া ও নিম্নমানের ব্যাগ। এতে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও ভাঙন ঠেকাতে কাঙ্ক্ষিত সুফল মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্রোতের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে হাতিয়ার জনপদ। কখনো বসতভিটা, কখনো ফসলি জমির ভাঙনে প্রতি বছরই নিঃস্ব হচ্ছেন বহু মানুষ। নদী ভাঙন ঠেকাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে জিওটিউব স্থাপনের উদ্যোগ। এরই অংশ হিসেবে আফাজিয়া চরিশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম এলাকায় প্রায় 300 মিটার জিওটিউব স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছে 90 লাখ টাকা। বালু ভর্তি জিওটিউব নদীর তীরে স্থাপন করে ভাঙন রোধে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে প্রকল্প বাস্তবায়নের শুরুতেই দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কাজে ভালো মানের জিওটিউবের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছেঁড়া, ফুটো ও নিম্নমানের জিওটিউব। আমাদের এলাকায় যে বস্তাগুলো ফলানো হচ্ছে, বস্তাগুলা ভালো মানের কোনো বস্তা দেওয়া হচ্ছে না। বস্তাগুলা বালুটা দেওয়ার পরে বস্তাগুলা ফাটে যাচ্ছে। পুরো বস্তাটাই 2 নম্বরের বস্তা, প্রত্যেকটা বস্তার মুখ ফাটা। বালু দেওয়ার পরে একবারে আপনি দেখেন, যেখানে যদি 400 বস্তা হয়, 350 করে আছে বস্তার মুখ ফাটা। স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের সব জিওটিউব নদীতে স্থাপন করা হলে স্রোতের চাপে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। যেখানে বালু দেওয়ার কথা, বালুগুলো এখানে অনেক চিকন বালু দিচ্ছে, তার কারণে এগুলো থাকবে না, কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যাবে। বালুগুলো চলে যাচ্ছে, মানে থাকতেছে না। আগামী কিছু এলাকার মানুষ কিছু তো বলে, ওরা বলা আমাদের থেকে চাঁদা যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগগুলো পরিবর্তনের জন্য তারা ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ওটা আমরা ঠিকাদারকে রিপ্লেস করতে বলছি। আর মালিক ভরার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, 10% জায়গা তো 15% জায়গা খালি রাখতে হবে, না হলে ব্যাগগুলো কি করে ফেটে যায়। ওই বেশিরভাগ ভর্তি কয়েকটা ব্যাগের মুখ জোড়া ছুটে গেছে বা জোড়া ফাঁক হয়ে গেছে, ওখানে ওরা আবার সেলাই করে দিচ্ছে। নদী ভাঙন থেকে রক্ষা পেতে সরকারের নেওয়া উদ্যোগ যেন নিম্নমানের কাজের কারণে ব্যর্থ না হয়, এটাই হাতিয়ার মানুষের প্রত্যাশা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাত্র 18 ফুট চওড়া ও 100 কিলোমিটার দৈর্ঘ্যের লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি এখন এক মরণ ফাঁদ। খানাখন্দ, বিপজ্জনক বাঁক, অদক্ষ অটোচালকের দাপট আর ভারী ট্রাকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিরাপদ যাতায়াত নিশ্চিতে পথটি 4 লেন উন্নীত করার দাবি স্থানীয়দের। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ পথ লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। 100 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির মাধ্যমে লালমনিরহাট সদরের সাথে যুক্ত রয়েছে 4 উপজেলা। বুড়িমারি স্থলবন্দরের পথ হওয়ায় প্রতিদিন অন্তত 900 থেকে 1200 ভারী ট্রাক, 2 শতাধিক বাস, 10 থেকে 12,000 অটো ও মোটরসাইকেল চলে এই পথ দিয়ে। কিন্তু মাত্র 18 ফুট চওড়া এই মহাসড়কে 84টি বিপজ্জনক বাঁক প্রতিনিয়ত যাতায়াতকে করে তুলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। বড় করে একটা সাইড বেড যেতে কত সময় পাল্টি খায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নানান সমস্যা হয়ে যায়। এটা মেরামত করতে গেলে আমাদের অর্থ ব্যয় হয়। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে, মানুষের প্রাণহানি ঘটতেছে। অপ্রশস্ত সড়কের কারণে সামান্য ভুলের মাসুল গুনতে হচ্ছে প্রাণ দিয়ে। 2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই একটি মহাসড়কেই প্রাণ হারান 44 জন। কেবল চলতি মাসেই মৃত্যু হয়েছে 4 জনের। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারগুলোতে। এই সড়কে প্রতিনিয়ত যে সড়ক ঘটনাগুলো ঘটতেছে এবং মানুষের প্রাণহানি ঘটতেছে, এটি আসলে কর্তৃপক্ষের দৃষ্টিতে নেওয়া দরকার এবং এটি সংস্কার অত্যন্ত অতীব জরুরি। রাস্তা চিকুন আছে, সেটা বড় করতে হবে। বড় করার পরে অটো বাইক চালানোর জন্য একটা সাইড দিতে হবে। আর
ভারী যানবাহন চলার জন্য এটা সাইড দিতে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারি দিয়ে প্রতিদিন ভারত ও ভুটান থেকে কোটি কোটি টাকার পাথর সহ নানা পণ্য আমদানি হয়। এসব পণ্য বহনে আসা 10 থেকে 18 চাকার হাজারো ট্রাক এই সরু সড়ক ব্যবহারে বাধ্য হচ্ছে। ফলে দীর্ঘ যানজট আর যাতায়াতে অতিরিক্ত সময় লাগার কারণে বাড়ছে পরিবহন ব্যয়। এই রাস্তাটি যেন 4 লেন অথবা 6 লেনে করা হয়, এতে গাড়ির গতি বাড়বে এবং আমাদের সাথে সাথে আমাদের ব্যবসায়িকভাবে ব্যবসার গতি বাড়বে। এদিকে দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা জোরদার ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা বলছে পুলিশ। ওভার স্পিড, ওভারলোড, ওভারটেকিং, এই 3টি ও দিয়ে মূলত সড়ক দুর্ঘটনার মূল 3টি কারণকে আইডেন্টিফাই করা হয়। এগুলো যেন না করতে পারে চালকরা, তার জন্য সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের যে কাজটি সেটি আমাদের ট্রাফিক বিভাগ করে থাকে। কোটি কোটি টাকা সাময়িক মেরামতে ব্যয় না করে স্থায়ী সমাধানের কথা বলছেন স্থানীয়রা। অন্যদিকে সড়ক বিভাগ বলছে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার প্রস্তাব করা হচ্ছে। রাস্তা 4 লেন করার জন্য 110 ফিট অ্যাকুইজিশনে করার জন্য টপোগ্রাফি সার্ভে অলরেডি হয়ে গেছে। এখানে আনুষঙ্গিক ডিজাইন কাজটা চলছে। এটা হওয়ার পরে আমরা ডিপিপির কার্যক্রম চলবে। যাতায়াত গতি ও নিরাপত্তা ফেরাতে মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার জোরালো দাবি এলাকাবাসীর। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। জোড়াতালি দিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে ময়মনসিংহের ধোবাউড়ার কংস নদীর উপরের স্টিল ব্রিজটি। এর আগে ব্রিজটির একটি অংশ ভেঙে পড়লে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। পরে গাছ কাঠ দিয়ে দায়সারা সংস্কার করা হয়। এর মধ্যে ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করছে। তবে বাস, ট্রাক এবং মাঝারি যান চলাচল করতে না পারায় পোহাতে হচ্ছে ভোগান্তি। কংস নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই স্টিল ব্রিজটি ময়মনসিংহের ধোবাউড়া মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন এই ব্রিজ দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে চলাচল করে মানুষ। গত 7 জুন অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাকের ভারে ধসে পড়ে ব্রিজের একটি অংশ। এরপর বেশ কয়েকদিন বন্ধ থাকে যোগাযোগ। পরে ধসে যাওয়া অংশটি গাছ ও কাঠ দিয়ে দায়সারা মেরামত করে কোনো রকমে চলে যাতায়াত। ব্যস্ত হয় একটা ব্রিজের জন্য, রাস্তাঘাট বালানা খারাপ, এই দিক দিয়ে আসি আমরা এই বালুর গাড়ি লেগে যেতে পারি না। কার্ডের দিছে কিন্তু এটা মানসম্মত না, যে কোনো সময় আবার দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটা অনেক দিন যাবত আপনার এরকম জোড়াতালিটা চলতেছে। ব্রিজটা পার হইতে তো আমরা বেলা ডর লাগে, শোল কাঁপতাছে, যাত্রী আসতে পারে না। এদিকে গরু নিয়ে খারাপ থাকে, কিছু কিছু গরু লাভ দেওয়া পড়ে যায়। 5 মাস যাবত ব্রিজটা ভাঙা। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন ব্রিজটা দ্রুত গতিতে কাজ শুরু হয়। তবে রিক্সা ও ভ্যান যাতায়াত করলেও ট্রাক, বাস কিংবা মাঝারি যানবাহন চলাচল করতে পারছে না। এতে ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। শুধু রাস্তার কারণে আমরা কৃষক আসলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হইতেছে আজকে। আর এই যাও একটু রাস্তা আছে অনেক দূর থেকে, প্রায় 30 কিলোমিটার ঘুরিয়া অনেকটা ক্যারিং করতে হয়। কোনো বড় গাড়ি চলে আসা করতে পারে না। আমরা এই যে ধান চাউলে এটা একটা বালা জিনিস আনিকুনি করতে পারি না, এটার লাগে আমরা খুব বিপদে আছি। দুর্ভোগ কমাতে ধোবাউড়া তারাকান্দা সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভুক্ত করতে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। এলজিডি থেকে রোডসে আনার ব্যাপারে আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি। এটা মন্ত্রণালয় হয়ে প্ল্যানিং কমিশনে যাবে, তারপর একটা এলজিডি সহ প্ল্যানিং কমিশন একটা মিটিং হবে। সেই মিটিং এ যদি সিদ্ধান্ত হয় এটা রোডসে আসে, তখন একটা রোডসে আসবে। এর পরবর্তীতে আমরা এই সড়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারবো। চলাচল নির্বিঘ্ন করতে সেতুর ভাঙা অংশ মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ব্রিজটা যেন স্থায়ী সমাধান হয়, সেই জন্য কিন্তু আমরা তারাকান্দার থেকে আমাদের একবারে এই গতলা হয়ে ধোবাউড়া সীমান্ত সড়ক পর্যন্ত রাস্তাটি আমরা এলজিডি থেকে রোডসেন হাইওয়েতে নেওয়ার জন্য আবেদন করেছিলাম। সেই আবেদনও মঞ্জুর করেছে। ব্রিজটি পুরোপুরি মেরামত করে যাতায়াতে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। সুব্রত গাইড, নিউজ ডেস্ক, দেশ টিভি।